আমরা আলোচনা করতেছিলাম ইগনেশিয়ার কন্ট্রাডিক্টরি সিমটম নিয়ে। এই কন্ট্রাডিক্টরি ফেজের আলোচনায় চলছে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। কন্ট্রাডিক্টরি সিমটমের বিভিন্ন ফিজিক্যাল লক্ষণগুলো আমরা আলোচনা করলাম, বিভিন্ন রাইটারের উদ্ধৃতি আমরা বলেছি। আমরা মাইন্ডের মধ্যে কন্ট্রাডিকশনটা কিভাবে ঢুকে যায়, কেন এটা হয়, এই কন্ট্রাডিকশন গুলো কেন তৈরি হয়, সেটার ইমোশনাল মেকআপটা কি, সেটা আমরা দেখেছি ইমব্যাসিলিটি নেগেটিসিজম দিয়ে। হ্যাঁ, তো এবং সাথে সাথে ইমব্যাসিলিটি নেগেটিসিজমের খুব কাছাকাছি যে আরো ৬-৭ ধরনের রুব্রিক্স আছে, যেমন ইডিওসি, পুলিশ বিহেভিওর, চাইল্ডিশ বিহেভিওর, ডালনেস। হ্যাঁ, এই ইয়েগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আমরা বলেছিলাম যে ইগনেশিয়ার হেলদি স্টেটে, সুস্থ অবস্থায় ইগনেশিয়ার পার্সনরা প্লেফুল থাকে, প্লেইং ডিজায়ার টু প্লে এর মধ্যে থাকে। তারপরে আমরা কিভাবে তার মধ্যে জেলাসি তৈরি হয় এটা নিয়ে একটা কেস শেয়ার করেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে ইনিশিয়াল স্টেজে ইগনেশিয়া খুব ওয়ার্ম পার্সন, ওয়ার্ম ব্লাডেড পার্সন, তাকে কাউকে আসছে তার সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, তাকে ভালোভাবে টাচ করছে, এটা আমরা বলেছিলাম। আর তারপরে যখন তার মধ্যে কন্ট্রাডিকশনটা শুরু হয়ে গেল, তখন সে কি করলো, তখন সে চিলি হয়ে গেল, তাই না, ঠান্ডা হয়ে গেল, আর রিয়াকশন নাই। যেরকম ওই যে ছোট বাচ্চাটার কথা বলছিলাম, যখন সে পরিবারের একমাত্র সন্তান ছিল, একমাত্র মানে কি বলবো, পরিবারের একমাত্র ছেলে, তখন সবার অ্যাটেনশন ছিল তার দিকে। তো এটাকে সে অনেক এনজয় করতো, সে খুব ভিভাসিয়াস ছিল, প্লেফুল ছিল, তাই না। আমরা কি বলেছিলাম যে ইগনেশিয়ার বাচ্চার গার্জেন কখনোই কমপ্লেন করবে না যে তারা প্লেফুল বা তারা সারাদিন খেলাধুলা করে অথচ অন্য কাউকে ডিস্টার্ব করে, এটা কখনোই ইগনেশিয়ার গার্জেন আপনাদেরকে বলবে না এসে, এটা আমরা বলেছিলাম, তাই না। তো এইভাবে আমরা আসলে পার্থক্যগুলো করি। আর আজকে আমরা একটু আলোচনা করব, গতকালকের রেস্ট থেকেই আলোচনা করব। প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেল, তাই না। আচ্ছা ঠিক আছে, পরে দিচ্ছি শেয়ার। মনে করেন যে ইগনেশিয়া জয়েন্ট ফ্যামিলিতে থাকে। আপনারা এই একটা কল্পনা করেন, আমি বলতেছি, আপনারা একটা সিনেমা দেখেন, চোখ বন্ধ করে এই সিনারিটা বোঝার চেষ্টা করেন, তাহলে ইগনেশিয়াটাকে ফিল করতে পারবেন। তো সে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, হাজবেন্ড মানে সেই ফ্যামিলিতে এই মহিলার হাজবেন্ডের ছোট ভাই মানে তার দেবর, এবং দেবর বিয়ে করেছে তার মানে দেবরের বউ মানে তার যা, একসাথে তারা থাকে। তো একই চুলায় রান্না হয়, একই সাথে খাবার খায়, একদম একান্নবর্তী ফ্যামিলির মতো। তো সেইখানে দেখা যাচ্ছে এই মহিলার হাজবেন্ড সব খরচ করছে, বাজার করা থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন সবকিছুই মহিলার হাজবেন্ড করছে। কিন্তু তার যে দেবর, সেও একটা জায়গায় জব করে, চাকরি করে, তারও তো বাসার খরচ একটু দেওয়া উচিত, তারও তো কিছু দায়িত্ব নেওয়া উচিত। তার বউ মানে তার জায়েরও তো উচিত একটু কাজে হেল্প করা, সাংসারিক কাজে একটু হাত বাটানো, তো এটা তাদের নৈতিক দায়িত্ব, তাই না। এই মহিলার ফিলিংসটা এরকম, সে করছে, একটা সময় তার মনের মধ্যে এই জিনিসটা চলে আসে। এখন মনে করেন যে ইগনেশিয়ার মহিলাটা সেফ হাউসওয়াইফ, সে কোনো জব করে না, একদম পিওর হাউসওয়াইফ। আর এই যে জায়ের কথা বললাম, সে মনে করেন যে কোন একটা জায়গায় জব করে, কোন একটা কর্পোরেট অফিসে চাকরি করে, সে সকালবেলা যায় 9টার সময়, আর তার বাসায় ফিরতে ফিরতে মাগরিবের আজান পার হয়ে যায়। তো স্বভাবতই অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়, কিন্তু এই মহিলা মানে যাটা অফিস থেকে ফিরে এসে সোজাসুজি মানে ফ্রেশ ট্রেশ হয়ে সোজাসুজি ডাইনিং টেবিলে
খাওয়ার জন্য বসে পড়ে, ডাইনিং টেবিলে খাওয়ার জন্য বসে পড়ে। আর এই বড় যা মানে এই মহিলা ইগনেশিয়া, সে সব কিছু রেডি করে দিচ্ছে, টেবিল চেয়ার পরিষ্কার করে খাবার বেড়ে সব কিছু দিচ্ছে। এবার একটা পর্যায়ে তার মধ্যে এই ফিলিংসটা আসে, আসাটা খুবই স্বাভাবিক, আসতেই পারে, ইগনেশিয়া বলে আসবে যে অল্প কিছু হলেও তো তার হেল্প করা উচিত। অন্তত পক্ষে ডাইনিং টেবিলে বসেছে, একটু থালা থালা গ্লাসটাও যদি রান্নাঘর থেকে নিয়ে এসে বসে, অথবা আদার্স শ্বশুর শাশুড়ি বসে আছে বা আমার আরো দেবর বসে আছে, তাদেরকে যদি একটু খাবার পরিবেশনে একটু যদি হেল্প করে, এই হেল্প করাটা তার উচিত কি উচিত না, এই ফিলিংসটা তার মধ্যে আসে, তার মনের মধ্যে চলতে থাকে যে হেল্প করা উচিত কি উচিত না, এই যে সে হেল্প করছে না এটা ঠিক না বেঠিক, এই যে মনের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা দ্বিধাদ্বন্দ্ব, এইটা কিন্তু তার মনের মধ্যে চলতে থাকে। তো আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, এরকম পেশেন্ট যদি আপনি এরকম কোনো ঘটনা পান, আমি একটা গল্প বললাম, সব ক্ষেত্রে রোগীর গল্প তো এক হবে না, কিন্তু ভাবনা তো একই হবে। এরকম কনফ্লিক্টের পার্সনকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি তখন কি করেন, আপনি কি তাকে দুইটা কথা শোনায় দেন, তার সাথে ঝগড়া করেন, এইরকম প্রশ্ন যদি আপনি করেন, তখন ইগনেশিয়া বলো না 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 স্যার, আমি তাকে কিছু বলি না, শ্বশুর বাড়িতে আমি এখন পর্যন্ত কখনো আমার এই মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করিনি, আমি আমার যাকে তো কিছুই বলি না, এই কথা বলে। তো এই জায়গায় শুনে ইগনেশিয়ায় চলে যাবেন না, আপনাকে একটু ভেরিফাই করতে হবে। আপনি তখন তাকে প্রশ্ন করেন তাহলে আপনি কাকে বলেন। এরকম ক্ষেত্রে দুইটা কাজ হবে, হয় কাউকেই বলবে না, অথবা কাউকে না কাউকে একজনকে তো বলবে। তখন মহিলা বলতেছে হাজবেন্ডকে বলি, তবে সে যদি শুনতে চায় আর সে যদি বলা মাত্রায় ছ্যাক করে উঠে বকাঝকা করে, এরকম পার্সন তো হয়েই থাকে। আমি যে বলতেছিলাম ইগনেশিয়ার পার্সনরা সাধারণত দেখা যাচ্ছে নাক্স ভূমিকা টাইপের, লাইকোপোডিয়াম বা ভিরেট্রাম টাইপের হয়। যদি এরকম পার্সন হয়েই যায় হাজবেন্ড, তাহলে তো কথা শোনা মাত্র একটা বকা দিয়ে দিবে, তার উপরে ডোমিনেট করবে। হ্যাঁ, এরকম হাজবেন্ড যদি হয়, তখন সে হাজবেন্ডের যদি বকাও দিয়ে দেয় বা হাজবেন্ড যদি তাকে মারও দিয়ে দেয়, আমাদের তো সমাজ ব্যবস্থায় খুবই স্বাভাবিক, ঠাস করে বসায় দিল, এরকমও যদি হয়ে যায়, তাহলে এই মহিলা হাজবেন্ডের মার খাবে, কিন্তু উল্টা জবাব কখনো দিবে না, কখনো সে দিবে না। অদ্ভুত একটা আইপিআর, অদ্ভুত একটা সিনারি আর কি, অদ্ভুত এই ইগনেশিয়ার রিয়াকশনটা। কেন সে সে কি রিয়াক্ট করতে পারে না, সে কি হাজবেন্ডকে দুটো কথা শোনাতে পারে না, কেন সে শোনায় না? এর কারণ হলো সে কাওয়ার্ডিশ, সে কাওয়ার্ডিশ, সহ্য করে যাবে। আমাদের রুব্রিক্স কি আছে? আমাদের রুব্রিক্স আছে উইদাউট কারেজ টু এক্সপ্রেস ওন ওপিনিয়ন, কাওয়ার্ডিশ উইদাউট কারেজ টু এক্সপ্রেস হিজ ওন ওপিনিয়ন। তার যে নিজের ওপিনিয়নটা আছে, সে এতটাই ভীতু। কাওয়ার্ডিশ মানে কি? কাওয়ার্ডিশ মানে কাপুরুষ, ভীতু, ভীরুতা। হ্যাঁ, এখানে কি বলছে? উইদাউট কারেজ টু এক্সপ্রেস অন ওপিনিয়ন। এটা ইয়েতে কি মানে, আপনি একটা ভুল করছেন, এই কাজটা করাটা ঠিক হয়নি, এমনটা করা উচিত হয়নি, এই কথাটা বিঘ্নেশিয়া বলতে পারবে না। সে সামনের জনকে শুধরানোর অনেক বেশি সুযোগ দেয়, বলতে পারে না মানে, কিন্তু বলতে পারবেই না তা না। সে বেসিক্যালি এই রুব্রিক্সের পেছনের যে ভাবনাটা, সেটা হলো সে যার বিরুদ্ধে বললো না তাকে চান্স দিচ্ছে শুধরানোর, যে তুমি সংশোধন হও। আর এর সাথে যোগ থাকছে কি কাওয়ার্ডিশ ভাব, ভীরুতার যে বিষয় সেটা তো তার মধ্যে থাকতেছে। তো সে কিন্তু তার আইপিআর মানে তার ওই জায়ের আচরণে বা আরে শাশুড়ির আচরণে, সে ভিতরে ভিতরে তার ভিতরে ভিতরে অন্তরে আগুনের জ্বালা,
অন্তরে আগুনের জ্বালা হচ্ছে, সে কাকে কমপ্লেন করবে? হাজবেন্ডকে কমপ্লেন করতে গেলে তো হাজবেন্ড ছ্যাং করে উঠতেছে। সে কমপ্লেন করতে যাওয়ার আগে ভাবে যে আমি যদি হাজবেন্ডকে কমপ্লেন করি আর হাজবেন্ড যদি আমার কথা না শুনে তখন কি হবে? তো এইটার খুব সাপোর্টেড একটা রুব্রিক্স আছে, খুবই কাছাকাছি একটা রুব্রিক্স আছে, আমি পরের স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে কমপ্লেনিং ইন স্লিপ। এটাও লিখে নিতে পারেন, কমপ্লেনিং ইন স্লিপ। কমপ্লেনিং 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 ইন স্লিপ। তো এইটা কি? হোয়াট ইজ দিস? শুয়ে আছে, দেখেন মহিলার ইয়ে দিয়েছি, চোখ বন্ধ, ঘুমাতে ঘুমাতে কথা বলতে বলতে থাকে। এই যে সে বলতে পারলো না যাকে, এটা সে স্বপ্নের মধ্যে ঘুমাতে ঘুমাতে বলতেছে যে এটা তোমার করা ঠিক হয়নি। শাশুড়ি আম্মা দেখা যাচ্ছে তাকে কিছু একটা বলছে, হ্যাঁ, তখন সে ওইটা বিড়বিড় করে বলতে থাকবে। তার সে বলতে পারেনি জাগ্রত অবস্থায়, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে সেটা চলছে, কারণ মনের মধ্যে তো ওই রাগটা সে পুষে রেখেছে, সেটাকে সে বিড়বিড় করে বলতেছে। তবে এই রুব্রিক্সটা, কমপ্লেনিং ইন স্লিপ, এই রুব্রিক্সটা কিন্তু প্রেসক্রাইবিং রুব্রিক্স না। এই রুব্রিক্স দিয়ে আপনি কোনো মেডিসিন, এখানে অনেকগুলো মেডিসিন আছে, কোনো মেডিসিনকে আপনি প্রেসক্রাইব করতে পারবেন না। এই রুব্রিক্স হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে, এই ইগনেশিয়া সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে। মানে সে সজ্ঞানে সজ্ঞানে কারো কারো কমপ্লেন করতে পারে না, ঘুমের মধ্যে করতে পারে। সাবকনসিয়াস লেভেলে সে যখন চলে যায়, বিটা লেভেলে যখন চলে যায়, সে তখন কমপ্লেন করতে পারে। এমনকি ইগনেশিয়া পেশেন্ট আপনার কাছে এসেও কারো কমপ্লেন করবে না। যখন আপনি অনেক ভালোভাবে তাকে জিজ্ঞাসা করবেন, তাকে প্রেশার ক্রিয়েট করবেন, 2-3 বার একই প্রশ্ন করবেন, সে তখন আপনাকে অল্প একটু হিন্ট দেবে, পুরো বলবে না, অল্প হিন্ট দেবে। আবার হয়তো বা এরকম বলবে যে আসলে ডাক্তার সাহেব, আপনাকে একটু বলে রাখি যে আমার হাজবেন্ড আসলে বিজি থাকে, এজন্য সে আমার দিকে ধ্যান দেওয়ার সময় পায় না, বাচ্চা কাচ্চার খেয়াল রাখার সময় পারে না। যা হোক, ঠিক আছে, বাদ দেন, ওই কথা থাক। এইভাবে একটু হিন্টস দিয়ে কথা বলবে, একটু একটু বাঁকা নিয়ে কথা বলবে, তখন আপনাকে বুঝিয়ে দিতে হবে যে সামথিং রং। তো যখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার টেনশন সম্পর্কে বলুন, কি টেনশন আপনার বলুন, হ্যাঁ, আপনি আপনাকেও কিন্তু সেন্সিটিভ, আমি বারবারই বলি যে ইগনেশিয়া পেশেন্ট আপনি যদি বুঝতে পারেন, তাহলে ইগনেশিয়া তো সেন্সিটিভ পেশেন্ট, তাই না? তাহলে আপনাকেও সেন্সিটিভ হতে হবে। আপনি তাকে একদম ফটফট করে কথা বলে দিলেন, হ্যাঁ ওই ঠিক হয়ে যাবে, এই করেন ওই করেন, একটু ইয়ে করে কথা বললেন, হ্যাঁ, হবে না। তার প্রবলেমটা আপনাকে বুঝতে হবে। দেখা যাচ্ছে যে সে 2-3 বছর ধরে একটা কষ্টে ভুগছে, আপনাকে বুঝতে হবে যে 2-3 বছর ধরে কেন একটা কষ্ট হচ্ছে। একটা মহিলার বিয়ে হলো 3 বছর, বিয়ের পরে ঠিক 2.5 বছর থেকে একটা প্রবলেম শুরু হয়ে গেল, তাহলে এখান থেকে কনক্লুশনে কি আসা যায়? ডেফিনেটলি বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে কিছু একটা হচ্ছে, সেখান থেকে তার কমপ্লেন শুরু হয়ে যাচ্ছে। ফ্যামিলিতে কিছু একটা হয়েছে, বাসার পরিবেশে কোনো একটা বিষয় আছে যেটা হয়তো সে মেনে নিতে পারছে না, যেটা তার কাছে ভালো লাগছে না, কিন্তু সে তো ইগনেশিয়া, পেটে বম মারলেও একটা ওয়ার্ড বাড়াবে না। এই জিনিসটা আপনার মাথার মধ্যে আসতে হবে। আপনি যদি তার কাছ থেকে বাহির করতে চান, তাহলে আপনাকে অনেক সেন্সিটিভ হতে হবে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন, বলেন না আপনার আপনার টেনশন কি, কি নিয়ে আপনার এত টেনশন, সে তখন এমনি একটু হেসে বলবে, স্যার ওই যা ঘরে স্যার ওই ঘরে ঘরে যা হয় আর কি, তাই, কি আর হবে স্যার। আবার যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে বলেন যে টেনশন তো আছেই, ঘরে ঘরে টেনশন, আপনার কি নিয়ে টেনশন, আপনি একটু বলেন। কি আর বলবো স্যার। তো ইগনেশে এরকম একটা পার্সন, সে ঘরের কথা ওয়ার্ড, এই ওয়ার্ডটা লিখে নেন এবং আন্ডারলাইন করে নেন, সে ঘরের কথা, ঘরের ঘটনাগুলো ঘরেই রাখতে চাই, ঘরের ঘটনা ঘরের বাইরে নিয়ে যেতে চাই না, অফিসের কথাগুলো অফিসেই রাখতে চাই, বিজনেস প্রতিষ্ঠানের কথাগুলো ইগনেশিয়া বিজনেস প্রতিষ্ঠানে রাখতে চাই। ঘরের কথাটা সিক্রেট রাখাটাকে সে নৈতিক দায়িত্ব মনে করে, এটা আমার নৈতিক দায়িত্ব, আমার ঘরের যাবতীয় কথা আমি আমার ঘরেই রাখবো। আপনি কি করবেন? ঘরের কথা সব জায়গায় বলে বেড়াবেন ইগনেশিয়া?
বলেই দিবে যে স্যার ঘরের কথা তো সব জায়গায় বলে বেড়ানো যায় না। ধরেন যে একটা ইগনেশিয়া পার্সনকে বিয়ের পর থেকে 4 বছর 5 বছর থেকে শ্বশুর বাড়িতে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে, এই মানে ভালো করে বুঝেন, মানে এই পার্সনটাকে বোঝার জন্য এই কথাগুলো বলতেছি। তাহলে একটা মেয়ের সবচেয়ে আপন কে? তার মা। সবচেয়ে আপন কে? তার বোন। এই মা বোনের কাছে ওই কথা বলবে না, বাবাকে তো বলবেই না। আপনি যদি তার হিস্ট্রি জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে 2 বছর থেকে এরকম হচ্ছে, 2 বছর থেকে এরকম হচ্ছে। কখন? কিন্তু কারণটা সে বলছে না। আর ওই যে প্রথম দিনের যে জিনিসটা বলেছিলাম, মাইল্ডনেস, হ্যাঁ, বিয়ারিং সাফার ইভেন আউটরেস উইদাউট কমপ্লেনিং, তার মধ্যে কমপ্লেনিং এরিয়া, এই যে ফেস, মহিলাটার ফেস দেখেন, এক ধরনের কমপ্লেনিং, এক ধরনের ভেতরে আউটরেজ, অনেক রাগ, অনেক সাফারিং গুলা বিয়ার করছে, সেই এটা কিন্তু চোখে মুখে ফুটে উঠবে। স্বতঃস্ফূর্ততা কিন্তু চোখে মুখের মধ্যে আপনি পাবেন না। ঠিক আছে? তো 4 বছর থেকে এরকম, 5 বছর থেকে এরকম, এইটা ডিপেন্ড করবে যে সে কতটা কষ্ট পেয়েছে, বাসার পরিবেশটা কিরকম, আর তাকে সহ্য করতে করতে, সবাইকে সামলিয়ে রাখতে রাখতে, তার দায়িত্ব পালন করতে করতে, ইগনেশিয়া মানে সবারই তো একটা বিয়ারিং ক্যাপাসিটি থাকে। সে তো মাইল্ডনেস, কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি ওভার দ্য ক্যাপাসিটি হয়ে যায়, তখন কি সে এক সময় হেরে যায়, হাল ছেড়ে দেয়। হেরে যাওয়ার কথা বাদ, সে হাল ছেড়ে যায়, পরাজিত না কিন্তু, হাল ছেড়ে দেয়। তখন সে কি হয়? ডিসকনসার্টেড হয়ে যায়। ইগনিশিয়ার জান, ইগনিশিয়ার কোর হচ্ছে ডিসকনসার্টেড। সকল ক্ষেত্রে যে সকল পেশেন্ট যে আপনার কাছে ডিসকনসার্টেড মুড নিয়ে আসবে তা না, কিন্তু ডিসকনসার্টেড ধরতে পারাটা খুবই কঠিন। এবং মানে এত এত ভাবনা এর মধ্যে লুকে আছে, আমি যতগুলা পারছি ম্যাক্সিমামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইটা যদি দেখতে পান তাহলে ইগনিশিয়া নিয়ে কোনো কথা নাই, ইগনিশিয়া দিয়ে দেবেন। আমরা কিন্তু ওই যে এলমেন্ট ফ্রম ডেট অফ প্যারেন্টস, লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইটাতেই একমাত্র ইগনিশিয়া মনে করি না। যদি এই ভাবনাগুলো তার মধ্যে চলে আসে, তখন পার্সোনালিটি যদি ম্যাচিং করে, তখন আমরা ইগনিশিয়া দিই, না হলে ইগনিশিয়া দিই না। ওরকম কন্ডিশনে নেকটার মিওর হতে পারে। আমি আপনাদেরকে ইস্টেনশিয়া কার্ভ পড়েছিলাম, মনে আছে মনে হয়। ইস্টেনশিয়া কার্ভ হতে পারে, আরো অনেকগুলো মেডিসিন আছে। তো কেউ মারা গেছে, লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে ইগনিশিয়া, এটা কখনোই ধরে নেবেন না। তো আমরা আলোচনা করব হলো ডিসকনসার্টেড নিয়ে। ঠিক আছে? তো ডিসকনসার্টেড ইন জেনারেল আমাদের ডিকশনারি মিনিং গুলো একটু জেনে নিই। ডিসকনসার্টেড যদি চিনতে না পারেন তাহলে ইগনেশিয়া কিন্তু প্রেসক্রাইব করতে পারবেন না। আর ইগনেশিয়া ডিসকনসার্টেড ছাড়া আপনি ফিজিক্যাল সিম্পটম নেন, যাই নেন, হ্যাঁ, পরিপূর্ণতা কিন্তু আসে না। তারপরে এটাও বলে রাখি যে সব ক্ষেত্রে আপনি ডিসকনসার্টেড পাবেন তাও কিন্তু না। তো যাক, ডিসকনসার্টেড মানে কি? কনফিউশনে পড়া বা এম্বারাসমেন্টে পড়া, এটা এক ধরনের মানে। তারপরের মানে হচ্ছে, এগুলো নোট করে নিতে পারেন, আমি যে পড়াগুলো পড়াচ্ছি এর থেকে আর বেশি পড়ার প্রয়োজন পড়ে না, আপনার দরকার হবে না। আমি ম্যাক্সিমাম জিনিসটাই নির্যাস, যত ডিকশনারি বলেন যা বলেন আমি সব নিয়েছি, আমার অভিজ্ঞতা, বিভিন্ন জনের কাছ থেকে শেখা, সব মিলায়ে নেওয়া। এগুলো একক কোনো বই বা কোনো ইয়ে দিয়ে হবে না। তারপরে কি? নিজের পজিশন নিয়ে নিজেই হতাশ, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া, ছন্দ নষ্ট হয়ে যাওয়া, প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়া, অস্ত্র সমর্পণ করা, একদম হেরে যাওয়া, কোনো পরিস্থিতির সাথে সংঘর্ষ করতে করতে হেরে যাওয়া। এইগুলা মোটামুটি হচ্ছে বাংলা মিনিং, বিভিন্ন ডিকশনারি, বাংলা ডিকশনারি গুলোতে আছে। এছাড়া আর কি, এছাড়া আমরা ইংরেজি ডিকশনারি, যেরকম অক্সফোর্ড ডিকশনারি.com, তারপরে কলিন্স ডিকশনারি, ট্যাবার্স ডিকশনারি, এই ডিকশনারি গুলো থেকে যে ইয়েগুলা পেয়েছি, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি সেগুলো আপনাদেরকে একটু করে শেয়ার করছি। ডিসকনসার্টেড এর মানে হলো ডিস্টার্ব টু কম্পোজ অফ, আনসেটেলড। কম্পোজ মানে কি? কম্পোজ হচ্ছে একজনের, মানে দ্য স্টেট অফ ফিলিং অফ বিং কাম অ্যান্ড ইন কন্ট্রোল অফ ওয়ান সেলফ, মানে একজনের শান্তভাবে বা আত্মসংযম বা আত্মস্থতা ভাব, ধৈর্য, স্থিরতা ভাব।
আনসেটেলড, আনসেটেলড হলো গোলমাল, তালগোল পাকিয়ে যাওয়া, আনসেটেলড মানে এটা সেটেলড হলো না, ফলাফল আসলো না, হ্যাঁ, অনিশ্চিত হওয়া। অর্থাৎ ডিসকনসার্টেড হলো একজনের স্বাভাবিক ধৈর্য, স্থিতিভাব, শান্তভাব নষ্ট হয়ে এলোমেলো, তালগোল পাকিয়ে যাওয়া, হতবুদ্ধি বা বিভ্রান্ত হয়ে যাওয়া। আরেকটা ডিকশনারিতে আগেরটা ছিল ডিসকনসার্টেড, এখন ডিসকনসার্ট মানে কি? ডিসকনসার্ট মানে হচ্ছে এটা ভাব, এটা হলো টু মেক সামওয়ান ফিল সার্টেন, আনসার্টেন এন্ড ওয়ারিড। হঠাৎ করে একজনের সবকিছু এলোমেলো হয়ে অনিশ্চিত হয়ে যাওয়া, উদ্বিগ্ন হয়ে পড়া। তাহলে এইটা হলো এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই যে আগের স্লাইডটা দিলাম, এই স্লাইড, এই দুইটার ডিকশনারি মিনিং, যতগুলা ডিকশনারি আছে পাওয়া যায় আমার কাছে, যেগুলো আছে পেপারের ডিকশনারি, সেই বাংলা একাডেমির ডিকশনারি থেকে শুরু করে কলিন্স, টেভার্স, এই ডিকশনারি গুলার অর্থ এখানে, জিস্টটা এখানে দেওয়া, আমি স্লাইডে দিয়ে রেখেছি। তো মূল বিষয় কি জানেন? ডিসকনসার্টেড যদি আপনাকে বুঝতে হয়, তাহলে ডিসকনসার্টেড মানে কনসার্টটা আপনাকে বুঝতে হবে। কনসার্ট, তো কনসার্ট কি? কনসার্ট হচ্ছে এমন এক ধরনের সঙ্গীত প্রোগ্রাম যেটা সাধারণত জনসম্মুখে হয়, যেখানে একাধিক পারফর্মার থাকে এবং নানান পদের ইনস্ট্রুমেন্ট নিয়ে, হ্যাঁ, যেটাকে বলে কম্পোজিশন থাকে আর কি। যেমন আমরা বলি না, জেমসের কনসার্ট শুনতে যাব, মাইলসের কনসার্ট শুনতে যাব, আমরা বলি এইটা হলো কনসার্ট। তাহলে পারস্পরিক, এটার একটা সুন্দর ডিকশনারি কনসার্টের মানে ডিকশনারিতে দেওয়া আছে কিভাবে, পারস্পরিক মতামত বা মতাদর্শের সমন্বয়ে গঠিত একটা সংঘ বা জোট। তাহলে কনসার্ট কি একটা জোট, মানে কি টুগেদার, কনসার্টের মধ্যে টুগেদার থাকবে, এটাই লিখে নেন, কনসার্টের মধ্যে টুগেদার থাকবে। আচ্ছা, এটা পরে দিই, স্লাইডটা পরে দেখাই। তো এই যে টুগেদার থাকবে কনসার্টের মধ্যে, আর ডিসকনসার্টের মধ্যে টুগেদারটা গায়েব হয়ে যাবে, তাই না, আলাদা হয়ে যাবে। তো এখন আর কিছু হবে না, হবার নয়, কিছুই না। একজন ফিল করতেছে আর কিছু হবে না, আর পারলাম না, মানে কি একজনের ডিফিটেড ফিল আসছে, সে পরাজিত অনুভব করছে। একজন পার্সন কখন এরকম অনুভব করে? একজন পার্সন কখন এরকম ডিফিটেড অনুভব করে? যখন সে অনুভব করে যে তার কাঙ্ক্ষিত ফলাফল সে পাবে না, বা এত চেষ্টা করছি কোনোভাবেই পাচ্ছি না, কোনোভাবেই তার ইচ্ছা এবং চাহিদা মোতাবেক সে জিনিসটা হচ্ছে না, তখন সে ধরেই নেয় যে আর খেটে লাভ নাই, আর প্রচেষ্টা করে লাভ নাই, তখন সে পরাজিত অনুভব করে। তো কিভাবে বুঝবেন যে একজন পরাজিত বা ডিফিটেড অনুভব করছে? এটা তখনই বোঝা যায় যখন একজন পরিস্থিতি বা সিচুয়েশনের কাছে হাত তুলে নিলাম, সারেন্ডার করে এবং নিজেকে চুপচাপ গুটিয়ে নিয়েছে, তখন এটা বোঝা যায়। এটা একটা অন্যতম ওয়ে, ডিফিটেড হওয়া, পরাজিত হওয়া অনুভবটা আপনি বুঝতে পারেন এবং শান্তশিষ্ট হয়ে পড়ে আছে। যেমন ধরেন যে আমি ওই বাচ্চার কেসের কথা বলি, বাচ্চাটা যখন একাই ছিল কি করতো, সবার সাথে যেত, দাদির কাছে যেত, ফুপুর কাছে যেত, বাবা মার সাথে খেলাধুলা, হাসি মজা, সবাইকে একসাথে নিয়ে টিভি দেখা, অমুক সবকিছু করতো। এবার সে যখন বুঝলো যে তার বোন হওয়ার পরে অ্যাটেনশন ওদিকে চলে গেল, সে চেষ্টা করেছে প্রথম দিকে সবাইকে আবার ওরকম করে রাখার, কিন্তু দেখছে না, সবাই তো দেখি আমার বোনকে নিয়ে ব্যস্ত। তখন সে কি করলো? সে নিজেকে গুটায় নিল। বুঝতে পারলেন? এইভাবে আমরা ভাবনাগুলা বোঝার চেষ্টা করি। কিন্তু ইগনেশিয়া পেশেন্ট নীরবে তার সকল প্রচেষ্টা বন্ধ করবে না, বরং একটা বিরক্তিকর মনোভাব নিয়ে এই পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট সকল সম্পর্ক ছিন্ন করে দিবে। হ্যাঁ, ডিসকনসার্ট স্টেটে পেশেন্টের হারমোনি সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে যায়। অর্কেস্ট্রা কি বুঝেন? অর্কেস্ট্রা আমি একটা ভিডিও দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের সবারই খুব প্রিয় একটা কার্টুন। প্রথমে কি দেখলাম যে অর্কেস্ট্রা কি করছে, 30-40 জন আরো বেশি মিউজিশিয়ান একসাথে থাকছে, একসাথে একই সুরে রিদমিক মিউজিক বাজালো। আপনাদের কারো শুনতে খারাপ লাগলো না, আশা করি সবাই এনজয় করেছেন।
কিন্তু এই কার্টুনের কি হলো, হঠাৎ করে একজন একটু তাল চেঞ্জ করে ফেললো, পুরা কনসার্টটাই মাটি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ডিসকনসার্টেড হয়ে গেল, পরের দিকে শব্দ শুনতে আমাদের কারোই ভালো লাগছিল না। তাহলে কনসার্ট যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন ডিসকনসার্টেড হয়ে যায়, এটাকে ডিসকনসার্টেড আর কি বলা হয়। তো একইভাবে আপনার চেম্বারে একজন মহিলা আসছে, হ্যাঁ, মহিলাটা আসছে, দাঁড়ান আমি একটু শেয়ার করি। এইখানে দেখেন মহিলাটাকে, সে কি বিশ্রী ভাবে কাপড় পরে আসছে, ঠিক মতো মেকআপ করে আসছেনি, চুল উল্টাপাল্টা, গহনা উল্টাপাল্টা গহনা পরে আসছে, ম্যাচিং নাই, তার দুঃখী দুঃখী মুখ, তার যন্ত্রণা, কষ্টের প্রতিফলন হচ্ছে মুখে, তার যন্ত্রণার প্রতিফলন হচ্ছে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে এরকমটা আপনারা ইগনেশিয়ার ক্ষেত্রে ধরতে পারবেন, চোখ ফেস দেখেই বোঝা যাবে, জেস্টার দেখেই বোঝা যাবে। ভেঙে পড়া মানুষ যেমন আমরা দেখলেই চিনতে পাই, তাই না? এরকম একটা বিষয় ভালো করে খেয়াল করে রাখেন, এটাও কিন্তু ইগনিশিয়ার একটা প্রেজেন্টেশন। যদিও ছবিটার শাড়ির ভাঁজ ঠিক আছে, আর একটু ওলট পালট হবে, আঁচল একদিকেই আছে, কিন্তু ইন জেনারেল তো এরকম হওয়ার কথা ছিল না, তাই না? ইগনিশিয়া কি আমরা বলেছিলাম খুবই জাস্টিফাইড হয়ে আসে, তাই না? খুব সুন্দর হয়ে পরিপাটি হয়ে আসে। পরের স্লাইডটাতে চলে যায়, কিছু ভার্সন আমরা বুঝে নিই, রোগী কি টাইপের কথা বললে আমরা ডিসকনসার্টেড এর দিকে চিন্তা করতে পারি সেটা একটু দেখে নিই। রোগী বলছে, আপনাদের চেম্বারে এরকম পাবেন, এই টাইপের কথোপকথন হয়েই থাকে। রোগী বলছে যে আপনার মেডিসিন খাওয়ার পরে যেভাবে অ্যাগ্রাভেশন হয়েছে, আমি আর ওটা সইতে পারছি না, আমি হাত তুলে নিলাম, ডাক্তার সাহেব আই এম সরি, আমি আর আপনার চিকিৎসা করাবো না। 5 মাস ধরে রোগীকে আপনি ট্রিটমেন্ট ওষুধ খেয়ে গেছে, কোনো কথা বলেনি, শেষে সে এই কথাটা বলছে যে আপনি এটাকে অ্যাগ্রাভেশন বলছেন, আমি সরি, আমি আর সহ্য করতে পারছি না, আমি হাত তুলে নিলাম, আমি আর আপনার কাছে চিন্তা করতে পারবো না। অনেক রুগী এসে বলে এরকম যে ডাক্তার সাহেব আর না, আর হোমিওপ্যাথি হবে না, আমি এবার অ্যালোপ্যাথি, আপনাকে বলতে আসলাম। এই যে আসছে, সে যদি পরাজিত হয়ে মানে ইয়ে করে ফেলতো তাহলে তার আসতো না, সে এটা বলার জন্য আর ডাক্তার সাহেব ওষুধ দিতে হবে না, তখন আপনি তাকে এক ডোজ ইগনিশিয়ান দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরের স্লাইডটাতে চলে যায়। রুগী বলছে যে সত্য বলতে কি ডাক্তার সাহেব, আমি আপনার কাছে আসতে চাইনি, আমার বউ বারবার ঠেলেছে, তাও আমি আসতে চাইনি, আমি মেনেই নিয়েছি আমার অসুখ আর ভালো হবে না, তারপরেও কিন্তু সে আসছে। এই কথাটাও কিন্তু ডিসকনসার্টেড এর একটা, আপনি সূক্ষ্মভাবে ডিসকনসার্টেড নিয়ে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, ভাবনাটা বললাম, আপনি যদি ওই ভাবনাটা এর মধ্যে ফিট করেন তাহলে দেখবেন যে সারাংশ একই। তারপরের স্লাইডটাতে দেখি, তারপরের স্লাইডে কি তার এই এখানে কি বলছে, একটা 12 বছরের ছেলেকে নিয়ে তার মা আসছে। মা বলছে ডাক্তার সাহেব, আমার ছেলে খুবই ভালো ছাত্র, একদিনও স্কুল কামাই করে না, পড়াশোনায় খুবই মনোযোগী, হঠাৎ এ কি হলো, কেমন ঘুষ ঘুষ করছে, পড়ায় একদমই মন নাই, স্কুলে যেতে চায় না, স্কুলে না গেলে আবার বাবা মারবে, নেহায়েত এই কারণেই সে যাচ্ছে, বই নিয়ে বসে থাকে কিন্তু পড়ে না, বাবার ভয়, টেবিল চেয়ারে বই নিয়ে আছে কিন্তু পড়ছে না। সবাই সবাই কত করে বুঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। লেখাপড়ার জন্য একদিন তো ওর বাবা এমন মার দেওয়া দিল, কিন্তু যা তাই, কোনো পরিবর্তন নাই। মাঝে মধ্যে এই একই বাতিকত ধরে, মানে ওই যে পড়ালেখা করবে না, বই নিয়ে বসে আছে, কোনো মন নাই, কিছু নাই। হ্যাঁ, আর মার খেয়ে খেয়ে মানে আর মার খেয়ে একদম মরে যায়, মানে বাপ তো সেই মারা মারে। তো এত আর ভাল লাগে না ডাক্তার সাহেব। মায়ের কথা থেকেও কিন্তু আপনি বাচ্চার এই অ্যাটিটিউডে ডিসকনসার্টেড নিয়ে নিতে পারবেন। ইগনিশিয়া দিবেন সেটা বলছি না, ডিসকনসার্টেড নিতে পারবেন। ইগনিশিয়া দিতে গেলে তার একটু জিজ্ঞাসা করতে হবে যে আগে কেমন ছিল, খেলাধুলার বিষয়ে যেগুলো এতক্ষণ গত 2 দিন ধরে আলোচনা করলাম সেগুলো আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তো এরপরে হলো আরেকটা ভার্সন কাম কেসের কথা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে একটা মেয়ে, তার খুবই পাতলা সাথে স্লিম ফিগারের, 23 বছর বয়স, অল্প বয়সে মা হয়েছে, তার মায়ের সাথে আসছে। মেয়েটির মা বলছে স্যার, আমার মেয়ের ব্রেন একদম শর্ট হয়ে গেছে,
একদম শিশুর মতন আচরণ করে, কিছুই বোঝানো যাচ্ছে না। কিছুক্ষণ ওর সাথে থাকলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কি যে সব আবল তাবল বকছে, কথার তো কোনো মাথা মুন্ডু নাই, কিচ্ছু নাই। যখন তার মাথায় যা ঢুকছে তাই করছে, কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না। এখন আমরা কি করব? আমরা এখন কি করব স্যার? সব সময় তাকে চোখে চোখে রাখতে হয়। কখন কি করবে, কি করে ফেলবে, কি বলবে, কোনো কিছু ঠিক নাই। যা খুশি তাই করে, যা ইচ্ছা তাই করে। বাধা দিলে বাধা দিলেও করে। ওকে বাধা দিলে তো পুরা রেগে যায়, আগুন হয়ে যায়। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো যে এরকম ইয়েটা বেশিক্ষণ থাকে না, একদিন দুই দিন হয়তো স্থায়ী হয়। এই যে দেখেন ছন্দময় জীবনের মধ্যে ওইরকম হয়ে গেল, যা ইচ্ছা তাই করছে, উলটপালট করছে, গায়ে কাপড় রাখছে না, কথা কথা বাচ্চা দুটাকে ধরে পিটাচ্ছে, যা মাথায় যা আসছে তাই করতেছে। এটা হলো ডিসকনসার্টেড। ঠিক আছে, এটা তো বললাম। এরপরের আরেকটা ইয়ে বলি, সেটা হলো যে ওই স্লাইডটা বানানো হয়নি, আমি এই ভার্সনটাও বলি, এটা আপনারা লিখে নিতে পারেন। এই রোগীর বয়স মাথায় রাখেন তাইলে হবে। বয়স 25-এর মতো, তারও দুইটা বাচ্চা আছে। হ্যাঁ, এবং বেশ দেখে খুব রুচিশীল, পরিপাটি এবং বুদ্ধিমতী মহিলা মনে হলো, আত্মসচেতন মহিলা। এবং তার কথা বলাটা সত্যি খুব অমায়িক, খুব সুন্দর কথা বলে। মানে প্রত্যেকটা জিনিস, নিজের প্রত্যেকটা সিমটম, প্রত্যেকটা প্রবলেমের কথা খুব গুছিয়ে গুছিয়ে বলে, অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। একদম পুরাটা কনভারসেশন একই রকম কথা বললো, কোনোভাবেই আপনি অন্যদিকে চিন্তা করতে পারবেন না, মানে ইংলিশের দিকে আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর সুন্দর করে কথা বলতেছে। কিন্তু তার শেষ কথা হলো, আমার রোগ যদি, মানে যাওয়ার আগে বলছে, ডাক্তার সাহেব আপনি যদি আমার রোগটা না সারাতে পারেন, আপনি আমি কিন্তু আপনার হাতে, মানে কলমটা নিয়েছে, আমি কিন্তু আপনার হাতে একদম ফুটো করে দিব। হ্যাঁ, এবং মুখটা এমন কিশমিশ করে সে বলল, ফুটো করে দিব, যে এখনই মনে হচ্ছে সে কলম চালিয়ে দিবে বা কামড় দিয়ে হাতটা জখম করে দিবে। তাহলে কি এতক্ষণ যে কথাগুলো বলতেছিল, সে কনসার্টের মধ্যে ছিল, একটা পর্যায়ে সে আর ধরে রাখতে পারলো না, সে ওই রকম একটা আচরণ করে ফেললো, ওরকম একটা কথা বলে ফেললো। এটাও কিন্তু ডিসকনসার্টেড। এরপরে এইটা বলি, স্কুল পড়ুয়া ছাত্র, বয়স 14, ছেলেটি খুবই যুক্তিবাদী, বুদ্ধিমান, আত্মসচেতন, নিজের রোগ লক্ষণ খুব ভালোভাবে ওই মেয়েটার মতন করে বলল। কিন্তু হঠাৎ করে কথা বলার সময়, এটা কিন্তু পাওয়া যায়, দুই ধরনের পাওয়া যায়। আমি এখন যেটা বলছি এটাও পাওয়া যায়, এর বিপরীতটা পাওয়া যায়। জানো আঙ্কেল, তোমার না, মানে একদম আহ্লাদের সুরে সুরে কথা বলা শুরু করলো, খুবই সুন্দর কথা বলতেছিল, খুবই বিচক্ষণ, এবং প্রত্যেকটা মেপে মেপে কথা বলতেছিল, একদম অ্যাডাল্ট, 14 বছর হলেও অ্যাডাল্টের মতন করে কথা বলতেছিল। তো হঠাৎ করে আহ্লাদ সুরে, ও তোমার আঙ্কেল তুমি না এরকম করলে, তেমন যেটা বলে আহ্লাদ করে, আমি দেখাতে পারলাম না, এটা বলে। আবার ওই যে আগের মহিলাটা ভায়োলেন্ট হয়ে গেল না, গলার স্বর চেঞ্জ করে উঠলো, গলাটা একদম জোরে করে বলে ফেললো। আমার এক বড় ভাই আছে, এরকম কথা বলতে এমন ভলিউম দিয়ে কথা বলে যে কেউ মনে করবে যে রেগে যাচ্ছে, কিন্তু সে রাখছে না। এটা হচ্ছে ডিসকনসার্টেড। তারপরে আরেকটা ভার্সন বলি, এই মেয়ের বয়স 18, ইন্টারমিডিয়েটে পড়ে, ভালো ছাত্রী, যথেষ্ট বুদ্ধি আছে, খুব সুন্দর, এবং স্বাভাবিকভাবে নিজের প্রয়োজনীয় কথাগুলো সে গুছিয়ে বলছিল। এবং সে প্রথম থেকেই স্যার স্যার বলে সম্বোধন করছে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে সবকিছু ঠিক, এর আগেও ইয়েতেও এরকমই ছিল। এবার সে করছে কি, বলতেছে যে স্যার, চেয়ার থেকে উঠে বাইরে গেল, মানে দরজার দিকে গেল, আবার ব্যাক করে সে বলছে যে স্যার, আপনাকে না আমার খুবই ভালো লাগে, আপনাকে মনে হয় যে আমি খুবই মানে পছন্দ করি, আপনাকে খুব লাইক করি, আপনার সাথে আমার খুব ইন্টারেস্টিং লাগে, কথা বলতে ইচ্ছা হয়। গতদিন আমি যখন মার্কেটে গেলাম, তখন আপনার কথা খুবই মনে পড়ছিল, তো ভাবলাম যে স্যারের জন্য একটা কিছু উপহার নিই। তো
আপনার জন্য একটা ভারী সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি, আপনাকে কিন্তু স্যার এটা নিতেই হবে, আপনি কিন্তু না বলতে পারবেন না, আমি না শুনবো না। হঠাৎ করে উঠে যে এসে এবার সে করলো কি, ব্যাগ থেকে একটা ছোট্ট গিয়ারের গাড়ি বাইর করলো, বাচ্চাদের যে এরকম করে ঠেলা দিলে, দিয়ে সে টেবিলের মধ্যে এখান থেকে নিয়ে এরকম করে টেনে ধরে ছেড়ে, আবার এদিকে নিয়ে যায়, আবার এরকম করে টেনে ধরে আবার ছাড়ে। আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে, কাজের ফাঁকে ফাঁকে আপনি এইভাবে গাড়ি চালাবেন, দেখবেন কি মজা কি মজা। এই যে এই এটাও ডিসকনসার্টেড, ঠিক আছে? অদ্ভুত অদ্ভুত ডিসকনসার্টেড জিনিস, মানে আমি তো খালি শিখতেই থাকি, মানে এত এত জিনিস আছে ডিসকনসার্ট নিয়ে, মানে যদি কালেকশন করে রাখা যেত আমার তো মনে হয় 100-র উপরে ঘটনায় ডিসকনসার্টেড চলে আসতো। তো আরেকটা মেয়ের কথা বলি, এই মেয়েটার বয়স 24 বছর, 2 বছর হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। পিরিয়ডের সময় প্রচুর রক্তস্রাব হয়, অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করাইছে, কোনো ফল পায়নি। পরে ঢাকাতে গিয়ে বড় গাইনি স্পেশালিস্টরা মানে বোর্ড বসাইছে, বোর্ড বসায় করেছে যে না, এটা অপারেশন করে বাদ দিয়ে দিতে হবে, জরায়ু পুরোপুরি কেটে বাদ দিয়ে দিতে হবে। জরায়ুতে অনেক বড় বড় টিউমার হয়ে আছে, এই টিউমারের কারণেই রক্তস্রাব গুলো হচ্ছে, এবং এটা কোনোভাবেই বন্ধ হয় না। এই ট্র্যাক্সিল, তারপরে আরো যে মেডিসিন গুলা দেয় সেগুলা দিয়েও কোনোভাবে বন্ধ হচ্ছে না, নরমেন্স কোনো কিছু হচ্ছে না। তো এই মহিলা মানে তার জীবন বাঁচাতে হবে, হ্যাঁ, কিন্তু তার তো বাচ্চা হয়নি, নিঃসন্তান। কিন্তু নিঃসন্তান মেয়েটার যদি জরায়ু বাদ দিয়ে দেয়, ডাক্তাররা এটা পরামর্শ দিয়ে দিচ্ছে যে এটা অপারেশন করে বাদ দিয়ে দেন। আর মেয়েটার এত ব্লিডিং হয়, ব্লিডিং হতে হতে মানে হিমোগ্লোবিন পড়ে যায়, হ্যাঁ, 6 পর্যন্ত নেমে আসে, তখন আবার রক্ত দেয়। তো মেয়েটা যখন আসলো তখন তার হিমোগ্লোবিন ছিল 7.5, তখনও তার রক্তক্ষরণ চলছেই, পেট পড়ে আসছে, রক্ত চলছেই। তো হিমোগ্লোবিন কমে যাওয়ার সময় মেয়েটা প্রচন্ড দুর্বল বোধ করছিল, এটা খুবই কমন সিমটম। এটা হিমোগ্লোবিন কমে গেলে মাথা ঘুরবে, দুর্বল হবে, টাল খাবে, এবং বসে থেকে যখন দাঁড়ায় তখন তার একদম পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। তো মেয়ের মা বলছে গত 2 দিনে 2 ব্যাগ রক্ত দিছে, দেখেন 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে হিমোগ্লোবিন হচ্ছে 7.5, কিন্তু ডাক্তার বলছে হিমোগ্লোবিন স্টেবল হচ্ছে না। ডাক্তার তো তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দিয়েছে, আর বলছে যে এবার হলে আপনি অপারেশন করে ফেলেন। তো তাকে যখন বোঝানো হচ্ছে যে, মেয়ের মা বলছে যে তাকে বলা হয়েছে যে বলছি যে ডাক্তার তোমাকে একদম নড়াচড়া নিষেধ করেছে, একদম কমপ্লিট বেড রেস্ট, তুমি বেডেই থাকবা, খাবার দাবার সব এখানেই হবে। যতই তাকে বোঝায়, তোমাকে উঠে বসতে নিষেধ করেছে, বিছানা থেকে নামতে নিষেধ করেছে, তবুও দেখা যাচ্ছে মেয়েটা হাসি মুখে বেড থেকে নেমে পড়ছে, জানালার পাশে যাচ্ছে, ডাইনিং টেবিলে যাচ্ছে, খুব শান্তশিষ্ট মেয়েটা, খুবই শান্তশিষ্ট, চেম্বারেও খুব শান্তশিষ্ট। তার মানে অসুবিধার কথাগুলো সে খুব মানে ঠান্ডা মাথায় শান্তভাবে ভদ্রভাবে উপস্থাপন করছিল। এত অসুবিধা, 7.5 হিমোগ্লোবিন, এনার্জি নাই, সেখানেও সে শালীনতা বজায় রেখে কথা বলতেছিল, পোশাকের শালীনতা, ভাষার শালীনতা, সবকিছু। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। মেয়ের মা বলছে যে বেড রেস্ট নিতেই চাচ্ছে না, সে মানছেই না। তো আমার ভয় হচ্ছে যে এই রক্ত বাড়াতে বাড়াতে রক্ত শূন্য হয়ে আবার মারা না যায়। আর এর মধ্যে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, ডাক্তার সাহেব কি আর বলবো। সকালবেলা উঠে দেখি যে মেয়ে নাই, ঘরের বিছানায় নাই। পরে যে দেখছি ডাইনিং সরি কি বলে এটাকে, ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে সাজা গুজা করে, একদম বিয়ের সাজে, বিয়ের সময় বিয়ে বাড়িতে যেরকম সাজে সেরকম সাজে সে বসে আছে, সেটা পালিশ টালিশ করছে। এই অবস্থা দেখে আমরা বাড়ি শুদ্ধ সবাই অবাক। বুঝতে পারলেন কি বললাম? তার বেড রেস্টে থাকার কথা, সে ওইটা না করে এই কাজটা করছে। তো এটাও তার তার ক্ষেত্রে ডিসকনসার্টেড, ঠিক আছে? তো বিষয়টা কি? বিষয়টা হলো যে একটা মিউজিক মানে কি? শ্রুতিমধুর সঙ্গীত, যেটা আপনার ভালো লাগে শুনতে, মজা পান, আনন্দ পান, সেই মিউজিকটা কিন্তু তৈরি হয় একক ইয়েতে না, অনেকগুলাই
ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় বেশিরভাগ মিউজিকে, সিঙ্গেল ইয়েও আছে, বাঁশি এটা আলাদা হিসাবে, আমি মানে সমবেত মিউজিকের কথা বলতেছি, একসাথে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে। যে একটু আগে যেটা অর্কেস্ট্রার যে ভিডিওটা দেখালাম সেটার বিষয়টা দেখেন, সেখানে একটা সুর তৈরি হচ্ছে, এতজন বাজাচ্ছে, তখন 50 জন বাজাচ্ছে, কিন্তু সুর তৈরি হচ্ছে একটা, এবং সেখানে যদি গানও গাওয়া হয় গানটা হবে শ্রুতি মধুর। ইগনেশিয়া, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ইগনেশিয়া আপনার কাছে আসতে পারে। ইগনেশিয়া কনসার্ট তৈরি করে রাখে, মা তাকে বকা দিচ্ছে, শাশুড়ি গালি দিচ্ছে, সে শুনে নিল, হাজবেন্ড বলছে এই তুমি এটা কি, এটা এটা এইভাবে করছো কেন, ওইভাবে করো, ঠিক করে করো, তুমি খালি সারাদিন ভুলভাল কাজ করো, সে কিন্তু সেটা মেনে নিল, সেটাও করছে, বাচ্চাদের জন্য কাজ করে দিচ্ছে, শ্বশুর একটা কিছু বলছে সেটাও সে শুনছে, তাকে শাশুড়ি বলে যাবো মা তুমি যাও তো একটু বাজার করে নিয়ে আসো, সবজি কিনে নিয়ে আসো, সেটাও করছে, হাতে সময় নাই, ডান্সিং করে বেড়াচ্ছে, হ্যাঁ লেট হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে সে সবকিছু ম্যানেজ করে নিচ্ছে। মানে কি, কেন ম্যানেজ করছে, কারণ সে সবাইকে একটা কনসার্টের মধ্যে ওই মিউজিকটা তৈরি করে রাখতে চায়, একটা কনসার্টের মধ্যে রাখতে চায়, সব লোক ভুল করছে দেখা যাচ্ছে তার সামনে, তারপরেও সে নৈতিকতার কারণে সে তার মতন করে ওটাকে শুধরায় নিচ্ছে, হ্যাঁ সে ওই ভুলগুলাকে ধরাই দিচ্ছে, হ্যাঁ ভুল করলা শাশুড়ি আম্মা, তুমি এটা ভুল করলা, হাজবেন্ড তুমি এটা ভুল করলা, এই কথা কিন্তু বলছে না, ঠিক আছে। ডিসহারমোনি আবার কেন বলছেন শাশুড়ি আপা? মানে এটা কি ডিসহারমোনির মতনই জিনিসটা নাকি? না না, ডিসহারমোনির মতো না, ডিসহারমোনি আলাদা বিষয়, আমি কনসার্টের বিষয়টা বলছি। দেখা যাচ্ছে শাশুড়ি তাকে বকাঝকা দিচ্ছে, বকাঝকা করলো, ঠিক আছে, বকাঝকা করলো, তারপরেও সে কিছু বলছে না, কারণ সেটা তার মধ্যে কি আছে, নৈতিকতা আছে, নৈতিক দায়িত্ব আছে, সে সমাজের বিষয়গুলো জানে, নৈতিকতা কাকে বলে, সমাজ যেটাকে স্বীকৃতি দেয়, তো শাশুড়ির উপরে কথা বলাটা তো সমাজ স্বীকৃতি দেয় না, এই কারণে সে ওটা নিয়ে বেশি কথা বলবে না, দুটো কথা বলে ভুল হয়ে যেতে পারে, খারাপ কিছু হতে পারে, এটা ঠিক না, তো সে এইটা প্রতিবাদ না করে, ওই যে কাওয়ার্ডিসের বিষয় তো একটা আছে, সে প্রতিবাদ না করে সে কনসার্ট বজায় রাখছে, মানে তার সংসার, তার ফ্যামিলিতে একটা কনসার্ট রাখতেছে, তার মানে সে একটা মিউজিক বাজাচ্ছে, তার কাজ কাম, বিঘ্নেশিয়া যখন কথা বলবে, তার বর্ণনা গুলা দিবে, আমি গতদিন বলেছিলাম কথার মধ্যে একটা রিদম পাবেন, এইখান থেকে এরকম হয়েছে, এরকম হাতগুলাও সে নিবে, মনে হচ্ছে সে তালে তালে হাত নাচাচ্ছে, এই মিউজিকটা আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। এবং তার মধ্যে থাকে যে কোথাও যদি একটা সুর ভুল হয়ে যায় তাহলে মিউজিকটা তো ভালো লাগবে না, কনসার্টটা নষ্ট হয়ে যাবে, তাকে অনেক চেষ্টা থাকে, তার সবকিছুর সময় সে চেষ্টা করতে থাকে সবকিছুকে সামলায় নেওয়ার জন্য। আপনি চলে গেছেন হচ্ছে সিপিআর ক্ষেত্রে, সিপিয়া হচ্ছে কনসার্ট, সিপিয়া কি করে, হারমোনি মেনটেন করতে চায়, তাই না, ওই এখানেও হারমোনি আছে, এটাও এক ধরনের হারমোনি, কিন্তু সিপিআর ক্ষেত্রে হারমোনিটা হচ্ছে প্রকট, এবং সেখানে ডিসহারমোনিটা খুব এফেক্ট ফেলে। আর ইনি করছেন কি, মিউজিক, মিউজিক লাভার, তো মিউজিক ধরে রাখতে চাই, সঙ্গীত, সঙ্গীত মানে খালি গান মনে করেন না, মিউজিক মানে যে জীবনের, ধরেন যে আমি সকালবেলা উঠলাম, ব্রাশ করলাম, সকালে উঠলাম, ব্রাশ করলাম, নামাজ পড়লাম, ব্রেকফাস্ট করলাম, অফিসে গেলাম, চেম্বারে গেলাম, ফিরলাম, ফ্যামিলিকে টাইম দিলাম, এই যে এই যে এটা কিন্তু একটা মিউজিক্যাল জায়গা, হ্যাঁ। আর হারমোনির বিষয়টা কি, হারমোনির বিষয়টা হচ্ছে সারেগামা পাধানিসা, হ্যাঁ এটাও কাছাকাছি, খুবই কাছাকাছি, কিন্তু হারমোনি কার সাথে মেনটেন করি, আরেকজনের সাথে মেনটেন করতেছি, তাই না। তো যাক, সে সবার সাথে মিউজিকটা মেনটেন করার চেষ্টা করতেছে, হ্যাঁ আমি আপনার বোঝার জন্য হারমোনিও বলে দিলাম, আচ্ছা ঠিক আছে আপনি এভাবে নেন। কিন্তু দেখা যাচ্ছে কি, কখন কেউ যদি ভুল করে ফেলে, কেউ ভুল তো হবেই, শাশুড়ির সব কথা ঠিক হবে না বউয়ের কাছে, ননদের সব কথা ঠিক হবে না, হাজবেন্ডের সব কথা ঠিক হবে না, এটা তো, সে তো নৈতিকতা আলা মানুষ, কোনো না কোনো অনৈতিক কিছু হলেই সে কি করবে, সে তাদেরকে শুধরানোর জন্য সময় দিবে, এটা মাথার মধ্যে রাখতে হবে, শুধরানোর জন্য অনেক সময় দিবে, কেন দিবে, যাতে বাইরের লোকজন মনে করে যে বাহ, ওর বাড়িতে খুব ভালো চলছে, ওখানে খুব সুন্দর একটা কনসার্ট আছে, ভালো চলছে মানে কি, কনসার্ট
অবস্থা তৈরি হয়ে আছে। হ্যাঁ, কিন্তু এরকম করতে করতে দেখা যাচ্ছে শাশুড়ি বা ননদ বা দেবর বা হাজবেন্ড বারবার সময় দিতে দিতে এদেরকে বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু এরা শুধরাচ্ছে না। ননদ শুধরাচ্ছে না, দেবর শুধরাচ্ছে না, শাশুড়ির পরিবর্তন হচ্ছে না। তারা খালি বেসুরা হয়ে যায়, খালি উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করি। আপনারা মিউজিকের ক্ষেত্রে যুগলবন্দির নাম শুনেছেন? যুগলবন্দি হয়, যুগলবন্দি। আমি যেরকম জাকির হোসেনের যুগলবন্দি, জাকির হোসেন আর ওস্তাদ রবি শঙ্কর বা রবি শঙ্করের বেটির যুগলবন্দি অনেক আছে, ইউটিউবে সার্চ দিলে হবে, পাবেন। ওখানে দেখা যাচ্ছে একজন তবলা নিয়ে বসে গেছে, জাকির হোসেন তবলা নিয়ে বসছে, একজন বাঁশি নিয়ে বসছে, বাঁশি নিয়ে বসছে, আরেকজন সিতার নিয়ে বসছে, 3-4টা মিউজিশিয়ান একসাথে বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, একজন তবলা বাজাচ্ছে, একজন দেখা যাচ্ছে সারেঙ্গা সারেঙ্গা, আরেকজন পাখওয়াজ। পাখওয়াজ কি? পাখওয়াজ চেনেন? আমরা ডুগি তবলা বাজাই, তাই না? তবলার এই যে চিকন যে ইয়েটা পাখওয়াজটা, এই পেটটা এরকম চওড়া আর মাথাটা এরকম ছোট থাকে, আর ওখানে এরকম কাঠের ইয়ে থাকে, ওটাতে টাইট করে টুইন গুলা ঠিক করে, এই পাখওয়াজ। হ্যাঁ, একজন হারমোনিয়াম নিয়ে বসে আছে, আর যিনি ভোকালিস্ট তিনি গান গাচ্ছেন। তো মনে করেন ভোকালিস্ট হলো ইগনেশিয়া, সে হলো মেন, গান গাচ্ছে, যেহেতু আমরা তো যারা গান গাই তাদেরকে মেন মনে করি। তো সে তবলচিকে ইশারা করছে যে একটু একটু উঁচু উঁচু হবে, আওয়াজটা এইভাবে বাজান, সে ইশারা করে করে বোঝাচ্ছে। হারমোনিয়াম বাদক বলছে যে একটা ঠুমরা দিতে হবে। আমি তো অত মিউজিকের ইয়ে জানি না, আমি একটু একটু করে বলার চেষ্টা করছি, এখানে একটু এরকম দিবেন, সে ইশারা দিয়ে বুঝালো এইভাবে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হারমোনিয়াম বাদক সেটা বুঝতেছে না, সে বেসুরে বাজাচ্ছে। তারপরে ওই তাকে ইয়ে করতে যে দেখা যাচ্ছে তবলচি আরেকটু অন্যরকম করে ফেলছে, একটু সুর চেঞ্জ করে ফেলছে। তো এই করতে যায় সবাইকে ঠিক করতে, সে নিজে গান গাইবে না আমাদেরকে ঠিক করবে, এই করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। এবার তোমার দূর, সে হেরে গেল, আমার আর ভালো লাগলো না, গান গাওয়া থামিয়ে দিল। এখন সে একদম থামিয়ে দিলে সে কি করবে, একদম শান্ত হয়ে গেল, আমি আর গান গাইবো না। রবার্ট ব্রুশো 7বার যুদ্ধ করেছি, আর পাচ্ছি না। তখন এখন ঠান্ডা হতে হবে কোথায়, গুহায় যায়, সে গুহার মধ্যে চলে গেল, তাই না? তো সেরকম এই ইনিও গান গাইবো না, আমি আর পার্টিসিপেট করব না, যেহেতু তোমরা আমার কথাই শুনছো না, তোমরা বুঝোই না, নিজেদের মতন করে বাজাচ্ছ, তোমরা বাজাও তোমাদের মতন করে, তোমাদের যা খুশি করো, আমি আর গান গাইবো না। ঠিক আছে, এইটা হলো ডিসকনসার্টের জায়গা। তো দেখেন এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, আমার ভিডিও চলে গেছে, কেউ কিছু বলছেন না। একটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হলো যে আমাদের অনেক স্যাররা, অনেক গুরু, তাদেরকে আমি অসম্মান করছি না, বলছি না, এখানে ফিলিংস এর বিষয় আছে তো এই কারণে বলি। ওনারা বলেছেন যে ব্যক্তি পরাজিত অনুভব করে, অনেক ইয়ে বলছেন আর কি, বড় বড় ডাক্তাররাই বলেছেন যে ডিসকনসার্টেড ব্যক্তি পরাজিত অনুভব করে। আবার অনেকে তো ডাইরেক্টলি বলেই দেয় যে ডিসকনসার্টেড ইকুয়াল টু পরাজিত সৈনিক। হ্যাঁ, পরাজিত সৈনিক, কিন্তু পরাজিতর অর্থটা কি? পরাজিতর ইংরেজিটা কি? পরাজিতর ইংরেজি কিন্তু ডিসকনসার্টেড না, পরাজিতর ইংরেজিতে হচ্ছে ডিফিটেড। এটা মনে রাখবেন, DEFEATED, ডিফিটেড। হ্যাঁ, পরাজিত। তো অনেকে আবার বলছে যে ডিসকনসার্টেড মিনিং ডিফিটেড সোলজার, পরাজিত সৈনিক, যে কিনা পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে। তো রুব্রিক্সের ব্যাখ্যায় আসছে যে সে পরাজিত মেনে নেয় এবং তার সমস্ত চেষ্টা ছেড়ে দেয়। এটা আদৌ ডিসকনসার্টের কিন্তু মূল কনসেপ্টের সাথে যায় না। হ্যাঁ, অথচ এরকম ব্যাখ্যা অনেকেই দিয়ে আসছেন, এরকম ব্যাখ্যা অনেকেই দিয়ে আসছেন। আমার স্লাইড বানানো আছে, এটা নিয়ে না, বানানো নাই, বানাতে চেয়েছিলাম। তো ডিসকনসার্টেড এর সাথে কিন্তু যে জিনিসটা জড়ে থাকে সেটা হলো ওয়ারিড, এক ধরনের ওয়ারি থাকে, ভয়, ওয়ারিড স্টেট থাকে। হ্যাঁ, তো যদি একজনের কাছে একজন পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে, সবকিছু হাল ছেড়ে দেয়, আর হচ্ছে না, আর হবে না, তখন কি সেখানে আর কোনো উদ্বিগ্নতা থাকবে? এইটা চিন্তার বিষয় আছে। হ্যাঁ, তো
ডিসকনসার্টেড আর ছেড়ে দেওয়া স্টেট কিন্তু এক না, তাই ডিসকনসার্টেডকে বলা যায় ডিসকনসার্টেড স্টেটে পেশেন্টের চিন্তা থাকবে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে, কারণ সে তো ওয়ারিড, তার মধ্যে তো এক ধরনের ভয় দুশ্চিন্তা বা এই টাইপের ইয়ে থাকেই। হ্যাঁ, তাহলে ডিসকনসার্টের মানে পরাজিত সব ছেড়ে দেওয়া না, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুব সূক্ষ্ম ভাবনা আমি বলছি। হ্যাঁ, ডিসকনসার্টেডে আপার কথায় যদি বলি যে হারমোনি হারিয়ে যাচ্ছে, বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, হয়ে দেখাচ্ছে হতবুদ্ধি হয়ে যাচ্ছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, বা আত্মসংযম হারিয়ে যাচ্ছে, উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, এই পর্যন্তই আর কি। বাংলাটা খুব কঠিন, বাংলা থেকে ইংরেজি মানে ইংরেজি থেকে বাংলা পড়াটা খুব কঠিন, এবং ওই অনুযায়ী যদি আপনি আবার প্রেসক্রিপশন করেন ওটা আরো জটিল হয়ে যায়। তো আমি এই কথাটা এই কারণেই বলে রাখলাম, ডিসকনসার্টেড মানে একবারেই যে ইয়ে হলো সেটা না। যদি ডিসকনসার্টেড হয়ে যেত, যে আমি ডিসকনসার্টেড যতগুলো উদাহরণ বললাম, রোগী বউ ঠেলেছে যে যাও খেয়ে আসো, তো সে যদি একদম পরাজিতই হয়ে যেত আর যদি নাই ইয়ে করতে, তাহলে তো ওষুধ খেতে আসতো না, কিন্তু সে তো আসছে, এখান থেকেও কিন্তু চিন্তা নেওয়া যায়। তো দেখেন, ডিসকনসার্টেডের আগে এবং পরের কিছু স্টেপ থাকে, এই বিষয়টা আমরা একটু দেখে নিতে চাই। ডিসকনসার্টেডের আগে এবং পরের স্টেপগুলো কি হতে পারে? ডিসকনসার্টেড আগের অর্থ হলো ইগনেশিয়ার মধ্যে তীব্র সেন্স থাকবে আগে, ডিসকনসার্টেডের আগে এটা খুব সেন্সিটিভ। কতদিনের আলোচনা করেছিলাম, কতদিনে আমি তো সবই এই সেন্সিটিভিটি নিয়ে বলেছিলাম। তারা কি অ্যালার্ট থাকে বলছিলাম না, যে সে সংকেত দেখলেই বুঝে যায়, এই সংকেত একটু হাব ভাব দেখলে সে বুঝে যায় যে পরিস্থিতি কি হচ্ছে, এতটাই অ্যালার্ট, যথেষ্ট সতর্ক এরা, এবং কি করে দ্রুত অ্যাকশন নেয়। এটা হলো ডিসকনসার্টেডের আগের স্টেটে। আর ডিসকনসার্টেডের পরের স্টেট হলো এরা হতাশ হয়ে যায়, লস্ট হোপ, ডিসপেয়ার স্টেটে চলে যায়। তাহলে ডিসকনসার্টেড ইগনিশিয়ার ঠিক ক্রাইসিস স্টেটে নয়, ক্রাইসিস স্টেটেই যে সে ডিসকনসার্টেড হয়ে পড়ছে তা কিন্তু না। একটু জটিল মনে হচ্ছে আজকের ইয়েগুলো, হয়তোবা আপনি ভিডিওগুলো দেখবেন, এই কথাগুলো শুনবেন, একটু করে নোট করবেন, লিখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ডিসকনসার্টেড কখন ক্রাইসিস পিরিয়ডেই হয়ে গেল তা কিন্তু না, কিন্তু আপনার কাছে মনে হবে যে এটা ক্রাইসিস স্টেটের মতোই, এটা আমাদের মনে হয়, আমরা যে বড়ভাবে চিন্তা করি তাই। কিন্তু কেন এটাকে আপনার কাছে মনে হয় যে এটা ক্রাইসিস স্টেটের মতন? এটার কারণ আছে। এর কারণ হলো, দেখেন, ক্রাইসিস পিরিয়ডে দুই ভাবে আসে, ঠিক আছে? একটা হলো একটা কি ইয়ে করেছে কি, একটা হলো ডিসকনসার্টেড স্টেট প্রথম থেকে এসেছে, হ্যাঁ, তারপরে ডিসপেয়ার স্টেট চলে আসছে, আর ডিসকনসার্টেড স্টেটের সাথে সাথে ওই ক্রাইসিস পিরিয়ডটা ওভারল্যাপিং করে চলতে থাকে। এই বিষয়টা হচ্ছে আমরা ইগনেশিয়ার ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে? ইগনেশিয়ার ক্ষেত্রে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে একটু ইয়ে করলে আমরা দেখতে পাই যে অনেকগুলো স্টেট থাকে, কিন্তু এই দুইটাকে খুব ইয়ে করে পাওয়া যায়। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, আমার এইখানে কিছু আপনাদের জন্য প্রেজেন্টেশন নিয়ে করতে পারলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হতো। আমরা কালকে ইনশাল্লাহ এই বিষয়গুলোকে আবার ক্লিয়ার করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখছি।